রাতের শহরে একজন তরুণ আরিফ দাঁড়িয়ে থাকে এক পুরনো ছাদের কিনারায়। হালকা বাতাসে দুলছে গলির বাতি, দূরের মসজিদ থেকে ভেসে আসছে এশার নামাজের তাকবীর, আল্লাহু আকবার। মুহূর্তে থমকে যায় চারপাশ। সেই স্তব্ধতার মাঝে তার হাতে ধরা বইয়ের পৃষ্ঠায় ঝরে পড়া সোলার আলোয় ঝিলমিল করে ওঠে এক নাম, খামেনি। খামেনি, যার নেতৃত্বে ইরান দীর্ঘদিন ধরে একটি নৈতিক ও রাজনৈতিক কাঠামোতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন এক ধরনের অভিভাবকত্বের মডেল হয়ে উঠেছেন যেটি প্রশাসনের বাইরে থেকেও দেশের নৈতিক ও সাংস্কৃতিক দিক নির্দেশনা দিয়ে থাকে। এই মডেলটির প্রভাব বিশ্ব রাজনীতিতে গভীর এবং বাংলাদেশের জন্য একটি প্রশ্ন উত্থাপন করে। যদি ইরানে সম্ভব, তাহলে বাংলাদেশ কেন তা অনুসরণ করতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে ইতিহাসের নতুন এক অধ্যায়, এবং এই অধ্যায়ের নায়ক একজন অধ্যাপক যিনি কখনো রাজনীতির মাঠে মিছিল করেননি, কিন্তু যার ছায়ায় বদলে যেতে শুরু করেছে একটি জাতির ভাগ্য। প্রফেসর মোহাম্মদ ইউনুস। 2024 সালের 5 আগস্ট তারিখটা এখন আর ক্যালেন্ডারের সাধারণ দিন নয়। দিনটা হয়ে উঠেছে এক জাতির দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনালিপি। ছাত্র জনতার উত্তাল ঢেউয়ের সামনে ভেঙে পড়েছিল এক পুরনো সরকারের দেওয়াল। লাঠি, গুলি, টিয়ার শেল পেরিয়ে নতুন ভোরের দিকে হাঁটা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কোনো বিপ্লব চিরন্তন হয় না যদি তার পরে দিকভ্রান্তি নামে। দায়িত্বহীন রাজনীতির ফের, দলীয় কোন্দল, ভাগাভাগি এবং ক্ষমতার পুনর্বাসন, এইসবের ফাঁকে জন্ম নেয় একটি প্রশ্ন, তাহলে এবার কার দিকে তাকাবে জাতি? সেই প্রশ্নের উত্তর হয়ে উঠছে একটাই নাম, প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই নামটি এখন আর শুধু মাইক্রো ক্রেডিট বা নোবেল পুরস্কারের গর্ব নয়, এই নাম হয়ে উঠছে আত্মবিশ্বাসহীন একটি জাতির নতুন কম্পাস। প্রফেসর ইউনুস সরকার চালাচ্ছেন না, কিন্তু নীতির দিক নির্দেশ তার ছায়ায়। তিনি ক্ষমতায় নেই, তবু ক্ষমতা তার নৈতিক মঞ্চে দাঁড়িয়ে। 2025 সালের 2 ঈদের বাজার ছিল ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী। দ্রব্যমূল্যের অগ্নিদাহ নিভেছে, চাঁদাবাজির ঘর বসতি ভেঙেছে, শুধু তার নেতৃত্বের নৈতিক ছায়ায়। তিনি আশিক চৌধুরীর মতো নিরপেক্ষ পেশাদার মেধাবীদের ক্ষমতার কেন্দ্রে এনেছেন। ব্যবস্থা বদলের শুরুটা যেন হাওয়ার মতো, অদৃশ্য কিন্তু জোরালো। বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা ঘুণে ধরা রাজনৈতিক দলগুলোর স্লোগান আর বিশ্বাস করতে চায় না, তারা এখন প্রফেসরের দিকে তাকিয়ে আছে। তারা জানে তিনি রাজনীতি করেন না, কিন্তু নীতি রক্ষা করেন। তিনি রাষ্ট্রনায়ক নয়, রাষ্ট্র দর্শনের ধারক। যে জাতি একদিন ভিক্ষুকের জাতি বলে গালি খেত, সেই জাতিকেই তিনি দিয়েছেন স্বপ্নের মডেল। 5 আগস্টের পর বাংলাদেশে আরেকটি বদল এসেছে, ভারতের প্রতি নীতিগত বিতর্ক। পানি, সীমান্ত, ট্রানজিট, বাণিজ্য সবখানে ভারত শাসন করেছে বাংলাদেশের অনুমতি ছাড়াই। তিস্তা চুক্তি বছরের পর বছর আটকে আছে, সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হচ্ছে বাংলাদেশিরা, অথচ সরকার চুপ। এই অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি আজ মুখ খুলতে পারে, সেটা প্রফেসর ইউনুস, কারণ তার হাতে নেই রাজনৈতিক বন্ধন বা প্রতিদানস্বরূপ চুক্তিপত্র। তার কণ্ঠস্বরের সাহস, তার ভূমিকায় আন্তর্জাতিক সম্মান। যেখানে অন্যান্য রাজনীতিকরা দিল্লির দয়ায় ক্ষমতার চৌকাঠে দাঁড়ায়, প্রফেসর সেখানে দাঁড়ান চোখে চোখ রেখে। তিনি মুখে কিছু বলেন না, কিন্তু তার প্রতিটি নীরবতা হয়ে ওঠে এক প্রকার প্রতিবাদ। এই উচ্চকণ্ঠ মৌনতা নতুন এক কূটনৈতিক ভাষা, যা শব্দে নয় দৃঢ়তায় বোঝানো হয়। যে নীরবতা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলে, বাংলাদেশ কি এবার নিজে সিদ্ধান্ত নিচ্ছে? এই নীরবতা শুধু প্রতিবাদ নয়, এটি এক আত্মবিশ্বাসী স্বাধীনতার ঘোষণা, যেখানে বাংলাদেশ আর কলোনিয়াল পররাষ্ট্রনীতির ছায়ায় হাঁটছে না। এবং এই অবস্থানকে আকার দিচ্ছে একজনই, প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই নীরবতা যেন প্রতিবাদের এক নতুন ভাষা, যেখানে না বলে বলা হয় সবকিছু। যেখানে কূটনীতি আর আত্মমর্যাদার মাঝখানে দাঁড়িয়ে একটি দেশের মানুষ বুঝতে পারে, এখন তারা আর কারো করুণা চায় না, তারা চায় সম্মান। এই সম্মানের প্রতিনিধিত্ব করেছেন সবসময় মুখে মিষ্টি হাসি লেগে থাকা মানুষটা। কল্পনা করুন একটি বাংলাদেশ যেখানে রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার উপরে থাকবে একটি নৈতিক উচ্চতা, একটি কেন্দ্রীয় আদর্শ যা কারো হাতে বন্দী নয়, কিন্তু সকলের রক্ষা কবচ। সেই কাঠামোতে কেউ হয়তো সংসদ চালাবেন, কেউ প্রশাসন, কিন্তু কেউ একজন থাকবেন যিনি কেবল একটি প্রশ্ন করবেন, এই সিদ্ধান্তে জনগণের কি কল্যাণ হবে। ইরানে যেমন খামেনি আছেন যিনি প্রশাসনের বাইরে থেকেও দেশকে নিয়ন্ত্রণ করেন, তেমনি বাংলাদেশেও কি এমন একজন অভিভাবক হতে পারেন যিনি সরকার পরিচালনা করবেন না,
না, কিন্তু জাতির নৈতিক দিক নির্দেশক হবেন, এই কাঠামোর স্বপ্ন এখন আর কল্পনার গণ্ডিতে নেই। ইউনূসের ব্যক্তিত্ব, তার আন্তর্জাতিক অবস্থান এবং তার গ্রহণযোগ্যতা মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এই কাঠামোর বাস্তব সম্ভাবনা। রাজনীতি থেকে দূরে থেকেও তিনি এক জাতির সম্মতির প্রতীক, এক অভিভাবক তুল্য কণ্ঠ। এই কাঠামোতে ইউনূস হবেন বাংলাদেশের নৈতিক কম্পাস। তিনি হবেন আলো, যার দিকে দেশের রণনৈতিক চাকা ঘুরবে। সরাসরি রাজনীতিতে না থেকেও তিনি হয়ে উঠবেন রাজনীতির নৈতিক ছাদ, ছায়া ও সীমা। এই ধারণা শুধু রাজনৈতিক কল্পনা নয়, এটি হতে পারে একটি জাতির আত্ম-উদ্ধারের রূপরেখা। এটি এমন এক কাঠামো যেখানে কোনো দল নয়, বরং একটি মানসিকতা হবে নেতৃত্বের আসল মানদণ্ড। আর সেই মানসিকতা গড়ে তুলবেন একজন, যিনি শক্তি দিয়ে নয়, আদর্শ দিয়ে দেশকে পথ দেখাবেন। 2024 সালের এক জরিপ বলছে 68% তরুণ আজ রাজনীতিতে আস্থা রাখেন না। তাদের বিশ্বাস নেই প্রচলিত দলগুলোর প্রতিশ্রুতিতে। ক্ষমতায় না আসতেই যেভাবে অহংকার, হুমকি আর চাঁদাবাজির পসরা বসিয়েছে কিছু দল, তাতে মহা বিরক্ত যুব সমাজ। অনেকের আশঙ্কা 5 আগস্ট যে স্বৈরাচারী শাসককে তারা বিদায় করেছিল, সেই সিস্টেমটাকেই বড় রাজনৈতিক দলগুলো রিসেট করতে যাচ্ছে নতুন গণতন্ত্রের নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণরা ব্যঙ্গ করে বলছে, এক পক্ষ খেয়ে গেছে, আরেক পক্ষ খেতে আসছে। তরুণরা গণতন্ত্রের লেবাস পরা সুযোগ সন্ধানী দলগুলোকে চায় না ক্ষমতায়। সেটার আজ পাওয়া যাচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জনমত জরিপেও। যে কোনো প্রশ্নে সংখ্যাগরিষ্ঠের মতামত যাচ্ছে ক্ষমতার জন্য মরিয়া হয়ে ওঠা দলগুলোর বিপক্ষে। যদিও সেসব রাজনৈতিক দলগুলোর আনস্মার্ট নেতারা দাবি করছে অনলাইন আর ভোটের মাঠের হিসেব এক নয়, অথচ তারা বেমালুম ভুলে যায় 5 আগস্টের স্বৈরাচারের পতন হয়েছিল মোটা দাগে অনলাইন মুভমেন্টের কারণে। এখন অনলাইনের মাঠই মানুষের চাওয়া পাওয়ার প্রতিনিধিত্ব করে। সামগ্রিক পরিস্থিতিতে স্পষ্ট যে তরুণরা খুঁজে পেয়েছে এক বিকল্প কণ্ঠ, যার নামে নেই বিদ্বেষ, যার কথায় নেই বিভাজন। এই মানুষটি শুধুই নেতা নয়, তারা প্রফেসর ইউনূসকে দেখে একটি ভবিষ্যতের রূপরেখা হিসেবে। এতক্ষণ এনটিভির ইউটিউব কন্টেন্টটা দেখছিল ছাদে দাঁড়িয়ে থাকা সেই তরুণ আরিফ। ভিডিও শেষ হতেই তার চোখে জ্বলছে সেই একই আগুন, যা সে একসময় খুঁজে পেয়েছিল খামেনির বইয়ের পাতায়। দূরের মিনারগুলো এখন নিশ্চুপ, শহর ঘুমোচ্ছে, কিন্তু বাতাসে কেমন এক কান্নার ছায়া, যেন ইতিহাস নিজেই চুপি চুপি বলছে একটা কিছু ঘটতে যাচ্ছে। আরিফ জানে সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকবে একজন, যিনি ক্ষমতা চান না, তবু যাকে ছাড়া ক্ষমতা অসম্পূর্ণ। তার নাম প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং তার ছায়া এখন বাংলাদেশের ঘুমন্ত শহরগুলোর ওপরে নিঃশব্দে ঘনিয়ে আসছে, যেমন আসে বিপ্লব, চিৎকার নয়, ছায়ার মতো। আরিফ জানে কিছু ছায়া কেবল আকাশ ঢাকে না, কিছু ছায়া আকাশকে নতুনভাবে গড়ে তোলে। আরিফের বুকের ভেতর কাঁপছে এক অদ্ভুত অনুভূতি। এই কি কেবলই এক মানুষের প্রতি বিশ্বাস, নাকি এটি এক নিপীড়িত জাতির অন্তর্জাগতিক আহ্বান? ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই ছায়াটি যেন এখন আর কেবল আরিফের নয়, এটি যেন গোটা দেশের প্রতিচ্ছবি। একটি প্রজন্ম, একটি জাতি, একটি সময়, যা হাত বাড়িয়ে আছে তার অভিভাবকের দিকে, এবং সেই অভিভাবক হয়তো দূরে কোথাও এক টেবিল ল্যাম্পের নিচে বসে আছেন, শান্ত, নির্জন, অথচ প্রস্তুত যে কোনো মুহূর্তে ইতিহাসের খসড়ায় একটি দিক নির্দেশ লিখে দিতে।